ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আমাদের সাথে আজকে আলোচনা করতে যুক্ত আছেন সাংবাদিক ফজলুল কবির নেনসু। হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। হোসেন, আপনি জানেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এখন একটি প্রশ্ন জনমনে উঠছে বা অনেকেই জানতে চাচ্ছেন যে এক্ষেত্রে আসলে এর ফলটা কি হবে? আওয়ামী লীগ কি পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবেন? এই প্রশ্নটা এর মধ্যেই উঠেছে এবং এটা নিয়ে অলরেডি নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চাওয়া হয়েছে। নানা ধরনের বক্তব্য আমরা দেখতে পাচ্ছি। তো নির্বাচন কমিশন যে কথাটি বলেছে সেটি হচ্ছে যে নিষিদ্ধ না হওয়া পর্যন্ত, অর্থাৎ একটা হচ্ছে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এখন কার্যক্রম নিষিদ্ধ আর দল হিসেবে নিষিদ্ধ কিন্তু দুটো আলাদা জিনিস। এখন দল হিসেবে নিষিদ্ধ না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিলের অন্তত কোনো ধরনের অবস্থান নেই, এইটা নির্বাচন কমিশন জানিয়েছে। এটা কারণটা কি? কারণটা হচ্ছে আসলে নিবন্ধন বাতিল না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে তো আসলে কোনো বাধা নেই। হ্যাঁ, এখন কোশ্চেনটা হচ্ছে যে এইটা আলটিমেটলি গতকালকে যে কার্যক্রম নিষিদ্ধের যে প্রসঙ্গটি এসেছে, এইটা একটা ঝাপসা বিষয় তৈরি করেছে। সেটা হলো যে কার্যক্রম নিষিদ্ধ আর নিষিদ্ধের মধ্যে আসলে তফাৎটা কি। আপনি খেয়াল করবেন যে গতকালকে আইন উপদেষ্টা যে বক্তব্যটি দিয়েছেন সেখানে তিনি যেটা বলেছেন যে কোনো ধরনের প্রচার চালা, সেটা এমনকি অনলাইন প্ল্যাটফর্মে হলেও বা সেটার সমর্থনে কোনো বক্তব্য বলা বা বক্তব্য দেওয়া বা সমর্থন জানানো, সেইটাও আইনিভাবে অপরাধ বলে গণ্য হবে। তো সেই ক্ষেত্রে আলটিমেটলি এটা তো কার্যত নিষিদ্ধ হয়েই গেল। তো কার্যত নিষিদ্ধ হলে এই সমর্থক গোষ্ঠীও যদি অ্যাক্ট করতে না পারে, প্রচারও যদি চালাতে না পারে, সেক্ষেত্রে নির্বাচনে সে যদি একটা অংশ নেয়, সে তো আলটিমেটলি কোনো ধরনের কার্যক্রম করতে পারছে না। আর নির্বাচন কমিশনের জায়গা থেকে যেটা বলা হলো যে পূর্ণ নিষেধাজ্ঞা না আসা পর্যন্ত তারা কোনো ধরনের নিবন্ধন বাতিলের, অর্থাৎ কাঠামোগতভাবে তাকে নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রাখার যে পদক্ষেপ নিবন্ধন বাতিল, সেই নিবন্ধন বাতিলের জায়গায় তারা যেতে পারছে না। এটার মূল জায়গাটা আসলে নিবন্ধন দেওয়ার যেমন কিছু বিধি আছে, তেমনি নিবন্ধন বাতিলেরও কিছু বিধি আছে। আমি আপনাকে জানতে চাচ্ছিলাম যে নিবন্ধন বাতিলের নিয়মগুলো আসলে কি কি, কোন কোন ক্ষেত্রে নিবন্ধনগুলো বাতিল করা যায়? নিবন্ধন বাতিলের ক্ষেত্রে একদম শুরুতেই আসে যে নিবন্ধন পাবে কারা। নিবন্ধন পাবে কতগুলো শর্ত আরোপ করা আছে যে কি কি করতে হবে। এক নম্বরে আসছে একদম শুরুতেই যে বাংলাদেশের সংবিধানের সাথে কোনোভাবে সাংঘর্ষিক কোনো বিষয় তার গঠনতন্ত্রে থাকা যাবে না। হ্যাঁ, তো একটা রাজনৈতিক দল যখন আবেদন করে তখন কতগুলো শর্ত আরোপ করা হয় নিবন্ধন পাওয়ার জন্য, যে নির্বাচন কমিশন তাকে নিবন্ধিত করবে যদি এই শর্ত পায়। সেই শর্তগুলোর মধ্যে একটা যেমন এনসিপি যখন ফর্ম হলো, তার নিবন্ধনের ইস্যুটা যখন সামনে এলো, তখন আমরা দেখলাম যে কিছু শর্ত আসলে একটু তাদের নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে একটা বাধার জায়গা তৈরি করছে। তো সেরকম কি আছে? সেটার ক্ষেত্রে আছে দুটি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের থাকতে হবে, বা দুটি জাতীয় সংসদ নির্বাচনে যদি অংশ নেয় দল হিসেবে, সেক্ষেত্রে তার অন্তত একটি আসনে 5% বেশি ভোট থাকতে হবে, এবং এর পাশাপাশি 1/3 জেলায় কেন্দ্রীয় কমিটির জন্য একটা কার্যালয় তো ঘোষণা করতেই হবে, সক্রিয় কার্যালয়, কোট আনকোট, এটা খুবই গুরুত্বপূর্ণ, সক্রিয় কার্যালয়, এবং অন্তত 1/3 জেলায় তার কার্যালয় বা কার্যক্রম থাকতে হবে, যে এখানে 200-র মতো ভোটার নিবন্ধিতভাবে তার সাথে থাকবে, বা সিটি কর্পোরেশন এলাকার জন্য এরকম বিধিগুলো আছে। তো সেইটা ক্ষেত্রে এনসিপির কথাটা একটু বললাম, যেহেতু সেটা তার ক্ষেত্রে বাধা কি দুটি জাতীয় সংসদ নির্বাচনের ইস্যুটা তো আসছে না। আবার এখানে দ্বিতীয় আরেকটা শর্ত আছে, সেক্ষেত্রে যে যারা এরই মধ্যে স্বতন্ত্র হিসেবে আমরা নির্বাচন করতে পারি, নানাভাবে করতে পারি, সেটা তো আমরা জানি। এখন স্বতন্ত্র হয়ে কেউ যদি নির্বাচিত হয়, তাকে কোনো একটা পার্টি যদি অ্যাজিউম করে নেয়, অর্থাৎ সে স্বতন্ত্রভাবে নির্বাচিত হওয়ার পর কোনো পার্টিতে যুক্ত হয়ে গেল, নতুন একটা পার্টিতে, সেইটার কারণে কিন্তু সে ওই মাইলেজটা পাবে না। বলা আছে যে স্বতন্ত্র কেউ একটা পার্টিতে যোগ দিলেই সে আসলে ওইটাকে কাউন্টের নেবে না। তো এই বিষয়গুলো আছে। তো আওয়ামী লীগের ক্ষেত্রে যে এই শর্তগুলো তার ক্ষেত্রে আসলে খাটে না, কারণ সে এইগুলো পালন করে আসছে। দ্বিতীয় যে বিষয়টা আসে সেটা যে ওই যে বললাম সংবিধানের সাথে সাংঘর্ষিক। এখন সংবিধানের সাথে সাংঘর্ষিক কি কি আছে, যে ধর্ম, জাতীয়তা, বর্ণ, গোত্র ইত্যাদি বিষয়ে ইত্যাদি বিবেচনায় কারোর সাথে বৈষম্য করা যাবে না, এটা আমাদের সংবিধান স্বীকৃত, বর্তমানে যে সংবিধান সেখানে এটা স্বীকৃত। এইটাকে কোনোভাবে ব্যাহত করে এরকম কোনো উপাদান যদি গঠনতন্ত্রে থাকে, তাহলে সেই গঠনতন্ত্র আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে বিবেচিত হবে এবং সেই কারণে সে নিবন্ধন পাবে না।
এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে যদি কোনো সংগঠন যে বহুদলীয় যেই বহুদলীয় কাঠামোকে অস্বীকার করে বা অন্যান্য দলকে হচ্ছে খারিজ করার মধ্য দিয়ে যায়, বা হচ্ছে সে এমন একটা ব্যবস্থার প্রস্তাব করে যে প্রস্তাবের মধ্য দিয়ে আলটিমেটলি অন্য কোনো দল আসলে বিদ্যমান থাকতে পারবে না, এই ধরনের কোনো ব্যবস্থা যদি তার গঠনতন্ত্রে থাকে তাহলে তার নিবন্ধন সে পাবে না। তো বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বা সংগঠন যেটা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে তারা নিবন্ধন চায়, এবং নানা ক্ষেত্রে দেখা গেছে যে তারা এই নিবন্ধন পাচ্ছে না। না পাওয়ার ক্ষেত্রে এই গঠনতন্ত্র একটা ইস্যু। গঠনতন্ত্রের জায়গায় যেহেতু আওয়ামী লীগ দীর্ঘদিন যাবৎ বা বিএনপি আওয়ামী লীগের মতো দলগুলো দীর্ঘদিন যাবৎ রাজনীতি করে আসছে, তাদের এই যে কাঠামোগত জায়গাটা এটা মোটামুটিভাবে সংবিধানের সাথে মার্জ করানো আছে। ফলে এই কাঠামোগত জায়গায় আসলে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে জটিলতা আছে। এই নিষেধাজ্ঞাটা ওইভাবে দেওয়া পসিবল। একটা হতে পারে যে এই যে বিচারের মধ্য দিয়ে যদি কোনো প্রভিশন ঢোকে, আমরা জানি যে ট্রাইব্যুনালের অ্যাক্টে কিছু বদল এসেছে, সেটা আগামীকালকে হয়তো প্রথম কার্যদিবস ছুটির পর পরিপত্র হিসেবে প্রকাশ হবে। তখন আমরা বুঝতে পারবো যে আসলে প্রবিধানটা কি এলো এবং সেটার বেসিসে আসলে আওয়ামী লীগ আসলে কি প্রক্রিয়া নিষিদ্ধ হতে পারে। এখন এই নিষেধাজ্ঞা আসার আগ পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিবন্ধন বাতিলের সুযোগ নেই। আপনি বলছিলেন কিভাবে নিবন্ধন পাওয়া যায় এবং নিবন্ধন বাতিলের বিষয়গুলো। একটা বিষয় যে বিএনপি বা অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কি এটার কোনো প্রতিক্রিয়া জানিয়েছে? তাদের যেমন গতকালকে ঘোষণার পর রাতে যখন ঘোষণাটি এলো প্রেস মিটে, সেই ঘোষণাটি আসার পর আমরা রাতের বেলা বিভিন্ন সংবাদ মাধ্যমে অনেকগুলো এই ইস্যুটা নিয়েই কিন্তু আলোচনা হচ্ছে গতকাল রাত থেকে। তো এই ইস্যুতে বিএনপির বিভিন্ন জন আলোচনার টেবিলে বসেছেন, বিভিন্ন টক শোতে বসেছেন। আমরা যতটুকু দেখেছি যে তাদের পক্ষ থেকে একটা আশঙ্কাও প্রকাশ করা হচ্ছে। তাদের বক্তব্য হচ্ছে যে আপনি তো তার বিচার করতে পারেন। একটা রাজনৈতিক দলের যারা এই হত্যাকাণ্ড বা অন্যায় বা অপরাধমূলক কাজের সাথে যুক্ত ছিল, যদি এই রাজনৈতিক দলের টপ টু বটম পুরোটাই অপরাধের সাথে যুক্ত হয়ে থাকে, তাহলে তো সে এমনিতেই বাদ পড়ে যাচ্ছে। তার বাড়তি করে নিষেধাজ্ঞা আরোপ করে এটাকে করার প্রয়োজন হয় না। এখন যদি আপনি এটা করেন তাহলে এমনকি এই আশঙ্কাও প্রকাশ করা হয়েছে যে একই কার্ড তো বিএনপির জন্যও খেলা হতে পারে, যে কিছু মানুষ বা সংক্ষুব্ধ একটা পোর্শন, আমরা জানি নানা ধরনের রাজনৈতিক বিরোধ দ্বন্দ্ব এগুলো আছে, এটারই কোনো একটা প্রেক্ষাপটে গিয়ে কেউ একটা অংশ গিয়ে গতকাল যেমন শাহবাগে এইভাবে আন্দোলন করলো, একটা বড় ধরনের একটা ক্রাউড তৈরি হলো এবং সেইটার চাপে সরকার বিএনপিকেও এই ধরনের করতে পারে। এই ধরনের আশঙ্কা কিন্তু প্রকাশ করা হচ্ছে। এটা বেশ গুরুতরভাবে সামনে এসেছে, এটা গুরুত্বের সাথে আলোচনার দাবিও রাখে আসলে। তো বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত যে বক্তব্যটা, যে তারা এইটা একটু নিরাপদ থেকে কিছু বক্তব্য দিচ্ছে, একটা অংশ তাদের শীর্ষ নেতাদের একটা অংশ এটাকে স্বাগত জানাচ্ছে, আবার একটা অংশ এটাও বলছে যে এটা যেন মিস ইউজ না হয়, এইভাবে যেন এটাকে ব্যবহার করার জন্য একটা উপায় হিসেবে বা উপকরণ হিসেবে যেন ব্যবহারের জায়গায় নিয়ে না যাওয়া হয়। তারা মূলত চাপ দিচ্ছে যে জায়গাটায় জোর দিচ্ছে আপনি বিচার করুন, অপরাধের বিচার করুন, সেটার মধ্য দিয়ে যদি সে অপ্রাসঙ্গিক হয়ে ওঠে হয়ে যাক। সেক্ষেত্রে একটা প্রশ্ন তো থেকেই যায় যে আওয়ামী লীগের তো একটা বিপুল সমর্থক গোষ্ঠী আসলে আছে, এটা অস্বীকার করার কিছু নাই। যেমন বিএনপিরও একটা শক্ত বেজ লাইন আছে, ভোটের ময়দানে যারা আসলে জয় পরাজয়ের অনেক ক্ষেত্রে আসলে কার্যকর ভূমিকা পালন করে। তো সেক্ষেত্রে আওয়ামী লীগ যখন থাকছে না, যেটা মনে হচ্ছে যে হয়তো আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়াটা যথেষ্ট কষ্টসাধ্য হবে। আমার যে ধারণা ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে হয়তো আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ। তো সেক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের যে কথা বলা হচ্ছে সেটা আসলে কতটুকু সম্ভব হবে? এখন এইটা আসলে যে আমি যদি 91-র পর থেকে যদি মানে এরশাদের পতন, 90-র গণঅভ্যুত্থানের পরের যেই সংসদীয় কাঠামোর গণতন্ত্র আমাদের এখানে যেটা চালু হয়েছে সেটাকে যদি আমি বিবেচনায় নেই, তাহলে আমি দেখব যে ওইখানে বিএনপি আওয়ামী লীগ এই দুটো দল আসলে ইন্ডিভিজুয়ালি, এই দুই দল আসলে একটা বড় স্টেক হোল্ডার।
বিশেষত ভোট পার্সেন্টেজের হিসেবে তাদের নানা ধরনের সমালোচনা আছে, দুর্নীতি আছে, অপরাধ আছে, অনেক কিছু আছে, কিন্তু তাদের সাথে ভোটার পার্সেন্টেজের একটা বড় অংশ কিন্তু এটার সাথে কানেক্টেড। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যেই 18 নির্বাচন নিয়ে বা 14 নির্বাচন নিয়ে বা 24 নির্বাচন নিয়ে যে সমালোচনাটা আছে যে এটা অন্তর্ভুক্তিমূলক হয়নি, এটা নির্বাচনের নামে হচ্ছে একটা প্রহসন হয়েছে, আসলেও তাই প্রহসন হয়েছে, এবং সেই জায়গায় হচ্ছে আন্তর্জাতিক নানা ধরনের পরিমণ্ডল থেকে নানা সমালোচনার মুখে পড়েছে তারা, সেটাকে সেই সমালোচনা ট্যাকেল দিতে গিয়ে তারা আরও বেশি একনায়কোচিত আচরণ করেছে, মানুষের সাথে নানা ধরনের দমনপীড়ন চালিয়েছে, সেইটা একটা প্রেক্ষাপট। এখন সেটা কেন হয়েছে? মুখ্যত একটা বড় ভোটার স্টেক হোল্ডার বিএনপিকে নির্বাচনের বাইরে চাপ দিয়ে হোক, নানা ফরম্যাটে হোক, চাপ দিয়ে বাইরে রাখার কারণে। আপনি জানেন যে 14তে আসেনি বিএনপি, 18তে এসেছে। 18তে এসেছে কেন? এখানেও নিবন্ধনের একটা ইস্যু আছে। নিবন্ধনের ইস্যুটা কি? পরপর দুটি জাতীয় সংসদ নির্বাচনে যদি কোনো রাজনৈতিক দল অংশ না নেয়, তার নিবন্ধন অটোমেটিক বাতিল হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এইটা এড়ানোর জন্য বিএনপি হচ্ছে এটা করেছে। আবার 24-এ কিন্তু করেনি, 24-এ তারা অংশ নেয়নি। তো এইটার কারণে হচ্ছে বিএনপি 18তে এলো। এখন একইভাবে ওই যে সমালোচনাটা, ওই সমালোচনাটা একইভাবে কার্যকর হয়ে যেতে পারে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের যে দাবি বিএনপির পক্ষ থেকে এই বিষয়ে অনীহা প্রকাশের, এটাও একটা বড় কারণ যে একটা নির্বাচন সামনে আসছে, বিএনপির সামনে বড় একটা সম্ভাবনার দুয়ার যে এবার তারা ক্ষমতার যাওয়ার একটা বড় সুযোগ রয়েছে। নির্বাচন হলে বা হচ্ছে স্বচ্ছ নির্বাচন হলে তাদের যে ভোটার পার্সেন্টেজ, আমি যদি ফ্লোটিং ভোটকেও যদি বাইরেও রাখি, তাহলে হচ্ছে তাদের সাথে এই মুহূর্তে কম্পিট করার মতো আসলে কেউ নেই। ফলে বিএনপির জায়গা থেকে কোশ্চেনটা উঠে আসছে খুব স্বাভাবিকভাবে, তারা প্রকাশ্যে বলছে না, কিন্তু অনীহার মধ্য দিয়ে যেটা আসলে আরেকটা ইন্টারপ্রিটেশন যেটা আসে সেটা হচ্ছে একটা নির্বাচন হবে এতদিন পরে, আমার সামনে এত বড় সম্ভাবনা, কিন্তু সেটা প্রশ্নবিদ্ধ হওয়ার হলে তো আমার এই সম্ভাবনাটা আসলে হচ্ছে নষ্ট হয়ে যায়, বা আমার ক্ষমতায় যাওয়া বা হচ্ছে সরকার গঠন, এটা তো আসলে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। সেই জায়গা থেকেও তারা কিন্তু এই বিষয়ে হচ্ছে এক ধরনের অনীহা প্রকাশ করেছে। তাহলে সেক্ষেত্রে আসলে মানে মেরুকরণটা কি হতে যাচ্ছে, কি মনে হয়? এখন আসলে আওয়ামী লীগ, আমি তো আসলে কাগজে কলমে বা খাতা কলমে একটা ঘোষণা আমি করলাম। এখন এই ঘোষণার মধ্য দিয়ে কার্যক্রম নিষিদ্ধ, অর্থাৎ হচ্ছে আমি মিছিল করব না, মিটিং করব না, প্রচারপত্র বিলি করব না, সোশ্যাল মিডিয়াতে আমি হয়তো করব না, বা করলে এইটা অপরাধ বলে গণ্য হবে, এটা একটা কন্ডিশন তৈরি করলো। এখন এই কন্ডিশনের কারণে কি হবে যে আওয়ামী লীগের যে সমর্থক গোষ্ঠী সেটা তো রাতারাতি বদলে যাবে না। অর্থাৎ সে গতকাল ছিল 10 মে, হ্যাঁ, 10 মে আমি যদি ধরি, রাত 11টা থেকে হচ্ছে আওয়ামী লীগের সমর্থক এবং কর্মী বাহিনী নিশ্চয়ই হচ্ছে রাত 11টায় ওই ঘোষণা শোনার সাথে সাথে তারা নিজেকে এটা বোঝায়নি যে আজ থেকে আমি আওয়ামী লীগ নই। হ্যাঁ, বিষয়টা তো এটা না, বিষয়টা হচ্ছে যে এইভাবে আসলে হচ্ছে কনভার্সন, মানে এটা তো আসলে আমরা ওই আমি যদি বলি যে কিছু আছে হচ্ছে আমাদের কনভার্সন অ্যাপারেটাস থাকে, যে এই পাশ দিয়ে আমি দিলাম, বা একটা প্রিন্টারকে যদি আপনি ধরেন, প্রিন্টারে ভেতরে সাদা কাগজ থাকে, আপনি একটা প্রিন্ট দিলে সেই আপনি যে প্রিন্ট কমান্ডটা দিলেন সেটা ওই দিক থেকে হচ্ছে ছাপা হয়ে বের হয়ে যায়। এই রাজনৈতিক দলের কনভার্সন বা রাজনৈতিক মতবাদটা আসলে এই কনভার্সন প্রিন্টারের মতো হয় না। সে হচ্ছে এদিক থেকে আমি কমান্ড দিলাম, ওদিক থেকে কাগজে ওই কমান্ডগুলো লিপিবদ্ধ করে বের হয়ে গেল, বিষয়টা এরকম না। কিন্তু তার মানসিক গড়নটা হচ্ছে এইটার সাথে সম্পৃক্ত, এবং দলটা অনেক পুরনো, তার সাথে যারা যুক্ত বা হচ্ছে কোনোভাবে দূরবর্তীভাবে সম্পর্কিত বা শুধু সমর্থক, এই গোষ্ঠীটা রাতারাতি তার সমর্থনের বিষয়টা পাল্টে দেয় না। ইভেন আপনি যদি ফুটবলেও যান, আর্জেন্টিনা ব্রাজিলের খেলার কথাও যদি আপনি বলেন, আর্জেন্টিনা বহু বছর পরে গিয়ে হচ্ছে বিশ্বকাপ পেয়েছে। তো এই যে এত দীর্ঘ বছরের পরেও কিন্তু আর্জেন্টিনার সমর্থকরা কিন্তু কনভার্ট হয়ে যায় নাই। হ্যাঁ, সে হয়তো বিমর্ষ হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, যে কারণে হচ্ছে সে এত বছর পর যখন বিশ্বকাপ পেল, তার আনন্দ মিছিল হচ্ছে ভয়াবহ মাত্রায় হলো। আপনি জানেন যে বাংলাদেশের আর্জেন্টিন সমর্থকদের নিয়ে ইভেন হচ্ছে আর্জেন্টিনার মিডিয়াতে সংবাদ প্রকাশ হয়েছে। তো এই ঘটনাটা কেন সমর্থক গোষ্ঠী রাতারাতি বদলায় না। সো এইটা এক ধরনের ক্রাইসিস বিল্ড করার চান্স আছে। এই ক্রাইসিসটা কি ধরনের? আপনি এতদিন পর্যন্ত এই সংগঠনটা, রাজনৈতিক সংগঠনটার কার্যক্রম প্রকাশ্যে হতো, সে যা বলতো সোশ্যাল মিডিয়াতে বলুক আর ফিজিক্যাল পোর্শনেই বলুক, সে সেটা হচ্ছে প্রকাশ্যে বলতো, তার উপরে বাধা ছিল। এতদিন 5 আগস্টের পর তো তার আসলে ওই অর্থে কার্যক্রম ছিলই না। তো
সে এর মধ্যেও যতটুকু বলেছে প্রকাশ্যে বলেছে। এখন কি হওয়ার চান্স আছে? একটা আশঙ্কা আছে যে সে পুরাটাই হচ্ছে গোপনে চলে যাবে, তার যত তৎপরতা আছে সেটা গোপন পর্যায়ে চলে যাবে। সেটা তো আরও বড় ধরনের, আমি যদি এই সংগঠনের কাঠামোগত জায়গায় অর্থাৎ কাঠামোগতভাবে, যদিও এটা নিয়ে বড় ধরনের ডিবেট আছে যে কাঠামোবদ্ধভাবে তো দলটি হচ্ছে সন্ত্রাসী না, যেটা অন্য আরও নানা ধরনের ক্ষেত্রে যে বল প্রয়োগের মাধ্যমে আমি ক্ষমতায় যেতে চাই, এই ধরনের গঠনতন্ত্রে এই ধরনের এলিমেন্ট যদি না থাকে, বা এমন কোনো ব্যবস্থার প্রস্তাব যদি সে না করে যে দলবিহীন একটি ব্যবস্থা আমি গড়তে চাই, আমার কম্পিটিটর থাকবে না, বা হচ্ছে আমি ওই যে বললাম বৈষম্যমূলক কোনো ধরনের বিধান যদি আমার না থাকে, অর্থাৎ নানা ধরনের বৈশিষ্ট্য, ধর্মগোত্র, জাতি পরিচয়, এরকম নানান বৈশিষ্ট্য ধরে নানান ক্ষেত্র ধরে হচ্ছে আমি কোনো বৈষম্য করার জন্য কোনো প্রস্তাব দিচ্ছি না, যদি এটা না থাকে তাহলে গঠনতন্ত্র অনুযায়ী হচ্ছে আপনি তাকে হচ্ছে মিলিটেন্ট বলতে পারবেন না। এখন মিলিটেন্ট যেহেতু আপনি বলতে পারছেন না, তখন তাকে হচ্ছে আপনি এই সারফেসে কাজ করতে না দিলে তার ভিতরে আপনি মিলিটেন্ট উপাদান কিন্তু চর্চার জায়গায় ঢুকিয়ে দেওয়ার আশঙ্কাটা আপনি তৈরি করে ফেলছেন। ফলে কি হচ্ছে, তার যেই প্রকাশ্য যেই কার্যক্রম সেটার বদলে গোপন কার্যক্রমগুলোকে আপনার ট্যাকেল দিতে হবে। ফলে ওইটা আরও বেশি জটিল হয়ে ওঠে। এবং এখানে আরেকটা বড় কোশ্চেন চলে আসে যে গঠনতন্ত্র অনুযায়ী যদি তার নিষেধাজ্ঞা বা নিবন্ধনের ইস্যুটাকে আমরা ওইভাবে যদি ডিল না করি গঠনতন্ত্রের বিবেচনায়, তাহলে আমি আগামীকালকে XYZ যে কোনো একটি অ্যাক্টিভ রাজনৈতিক দলকে আমি বলতে পারি যে এই রাজনৈতিক দলটির গঠনতন্ত্রে যদিও সন্ত্রাসী হয়ে ওঠার বা অমুক অমুক এলিমেন্ট, সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়ে ওঠার এলিমেন্ট নেই, তবুও দূর ভবিষ্যতে এরকম একটা সম্ভাবনা রয়েছে বলে আমি তাকে নিষেধাজ্ঞা দিয়ে দিলাম বা তার নিবন্ধন বাতিল করে দিলাম। ফলে এইটা আরেক ধরনের অপচর্চা তৈরি করার একটা আশঙ্কা আছে। অনেক ধন্যবাদ ফজল কবির নেলসন, নিশ্চয়ই আবারও আপনার সাথে কথা হবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে থাকুন।